হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে ইউটিউব চ্যানেল খামরো ম্যাথ ক্লাসের সকলকে স্বাগত জানাই। সংসদের প্রশ্নবিত্রা তোমরা প্রত্যেকে পেয়ে গেছো। সামনেই 2024 মাধ্যমিক পরীক্ষা। আমরা সংসদের প্রশ্নবিত্রা প্রত্যেকটা পেজ ম্যাথের যে কটা পেজ আছে সলভ করে চলেছি। আজকে 14 নম্বর পেজ, দুটো ইংলিশে পেজ দেওয়া আছে, সেগুলো বাদ দিয়ে 14 নম্বর বাংলার যে পেজ সেটা সলিউশন করব। পেজ 421 পাতা যেটা আছে, এর আগে 13টা পেজ আমরা সলিউশন করে দিয়েছি, তোমরা পেয়ে গেছো। সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তো তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা পেজই। তো অনেক পেজের মধ্যে কোশ্চেনের মিলও পাচ্ছি, সেই হিসাবে তোমাদের কোশ্চেনের পরিমাণও কমে আসছে। তো আজকে আমরা শুরু করছি 421 পেজের। দেখো এমসিকিউ শুরু করছি। প্রথম একের দাগের একের যেটা আছে, 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে সুদের হার কত? একের দাগের একের আমরা আসল x টাকা ধরে নিচ্ছি। আসল যদি x টাকা হয় তাহলে সুদ বলেছে আসলের 1/5 অংশ, তাহলে এত টাকা সমান x/5 টাকা হবে। আর সময় বলেছে 5 বছর, ঠিক আছে। তাহলে সুদের হার যদি আমরা আর ধরে নিই কত হবে, তাহলে সুদ এটা x/5 = PRT/100। p হচ্ছে x আর t হচ্ছে 5 বছর বাই 100, এইটা হচ্ছে। তাহলে এখান থেকে আর এর মানটা নির্ণয় করতে হবে। x কেটে গেল, বা এটা 5 × 5 = 25, r = 100 হয়ে যাচ্ছে, বা r = 100/25, বা r = এটা 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সুদের হার 4% হচ্ছে। সুদের হার 4%। এমসিকিউ একের দাগের একের অপশান এ আছে 4%। একের দাগের একের অপশানে 4%। দুইয়েরটা দেখো কি বলেছে। দুইয়েরটা শুরু করছি। একের দাগের দুইয়েরটা, একের দাগে দুইয়ের বলে দিয়েছে 2x² - √3x + 2 এর বীজ দুটি কীরকম হবে সেরকম সেটা চেক করে দিয়েছে। 2x² - √3x 2x² - √3x + 2 = 0, প্লাস 2 = 0 এইটা আছে। 2x² - √3x + 2 = 0 এটা দেওয়া আছে। তাহলে আমরা যদি b² - 4ac নিরূপকের মানটা বের করছি, এখানে b এর মান হচ্ছে -√3, b² - 4ac এর মান 2, c এর মান 2, তাহলে -√3² মাইনাসে প্লাস হয়ে যাবে, আর √3² 3 হচ্ছে, তাহলে 3 - 2 × 2 = 4, 4 × 4 = 16, এইটা হয়ে যাচ্ছে -13 <0। তাহলে b² - 4ac নিরূপক যদি <0 হয় তাহলে বীজদ্বয় কাল্পনিক হয় বা অবাস্তব। এখানে অপশান এ তে আছে কাল্পনিক, তাহলে দুইয়েরটা অপশান এ কাল্পনিক হবে, ঠিক আছে, কাল্পনিক। তোমরা এইভাবে দাগ নম্বর, প্রপার দাগ নম্বর দিয়ে 1 নম্বরগুলোর ক্ষেত্রে যেগুলো আছে জাস্ট অ্যান্সারটুকু লিখে দিলেই হবে। এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা প্রপার দাগ নম্বর দিয়ে অ্যান্সার লিখে দিলেই হবে, কিন্তু 2 নম্বরের পর থেকে যেগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে কষে দেখাতে হবে। 3-এর যেটা আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস AB। 3-এরটা করছি আমরা। বৃত্তের ব্যাস AB, এটা AB, তাহলে ব্যাসের ওপর কেন্দ্রটা হবে, হ্যাঁ, ও কেন্দ্র বৃত্তের ব্যাস AB। আবার বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। ABCD বৃত্তস্থ, এটা C মনে করো আর এটা D মনে করো। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি বলেছে, বলে দিয়েছে ABC 65, তাহলে B কোণটা বলে দিয়েছে 65, B কোণ 65 বলে দিয়েছে। B কোণ 65 কিসের মান নির্ণয় করতে বলেছে? BCD কোণের মান নির্ণয় করতে বলেছে। BCD দেখো ভালোভাবে, BCD এইটা যদি আমরা যোগ করি, এটা যোগ করে দিচ্ছে, এটা যোগ করলে এইটা হয়ে যাচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এতটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ এটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবার এইটা 65, এইটা বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু এইটা 65, তাহলে এইটা হয়ে যাচ্ছে 180 - 65, তার মানে এইটা হয়ে যাচ্ছে 115 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো 115 যেহেতু হলো, এবার আমরা এই দুটোর সাহায্যে এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো। এর মানটা আমরা পেয়ে যাচ্ছি কত? এর মানটা হয়ে যাচ্ছে এটা 90 আর 65, 9 আর 6 15 হয়ে যাচ্ছে। কোনোটা সমান্তরাল আর কোনো সম্পর্ক বলে দিয়েছে AB বৃত্তের ব্যাস, ABCD বৃত্তের চতুর্ভুজ। আচ্ছা, আর একটা কোণ বলে দিয়েছে DAC 60 ডিগ্রি বলে দিয়েছে। DAC এইটা 60 ডিগ্রি, এটা 60 বলে দিয়েছে। এইটা নির্ণয় করার দরকার নেই, তাহলে আমরা এটা 115 আর 60, এইটা একটা ত্রিভুজ, ACD একটা ত্রিভুজ, ACD একটা ত্রিভুজ, তার মধ্যে দুটো কোণ জানা, একটা হচ্ছে 60, একটা
115, টোটাল কত হচ্ছে 175। তার মানে এই কোণটার মান কত, ডিসি এসিডি, এটার মান 5 ডিগ্রি। তাহলে টোটাল বিসিডি এর মান কত, 90 + 5 95 ডিগ্রি হচ্ছে। 90 + 5 95, এইটা অর্ধবৃত্তস্থ কোণ। এরকম একটা তোমাদের উপপাদ্য আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। হ্যাঁ, তাহলে এটা 90 হচ্ছে। আচ্ছা, এটা 60 বলা আছে, এটা মিলে 180 হবে, এটা 65, তার মানে এটা 115। তাহলে এর মানটা 5 ডিগ্রি হচ্ছে। তাহলে টোটালটা বিসিডি এর মান হয়ে যাচ্ছে 95 ডিগ্রি। তাহলে এটা আছে অপশন ডিতে আছে। তাহলে 3-এর দাগেরটা হয়ে যাচ্ছে, 3-এর দাগের অপশন ডি 95 ডিগ্রি, এইটা আসছে। ঠিক আছে, নেক্সট দেখো। একের দাগের 4-এর কি বলেছে দেখি। একের দাগের 4-এর বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি। এই যে লম্ববৃত্তাকার শঙ্কু একটা, এটা শঙ্কু এইরকম হয়, শীর্ষকোণটা 60 ডিগ্রি, এটা সমান দুভাগে ভাগ হবে, 30-30 হয়ে যাবে। ঠিক আছে, 30-30 হয়ে যাবে। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ 14, এইটা ভূমির ব্যাসার্ধ, এটা 14। ঠিক আছে, এতটা 14। হ্যাঁ, আর কি বলেছে, আর বলেছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পাই আর এল নির্ণয় করতে হবে। এখানে আমাদের এল এর মানটা, এইটা 30 ডিগ্রি হয়ে গেলে এল এর মান, এটা যদি ভূমি লম্ব হয়ে যায়, তাহলে আমরা এখানে নির্ণয় করব, এই মানটা নির্ণয় করতে হবে, এই মানটা নির্ণয় করতে হবে। sin 30 লম্ব বাই অতিভুজ, sin 30 সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 14, অতিভুজ হচ্ছে এইটা এল, যেটা এল নিই আমরা। তাহলে এইটার মান হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু এটা 14/L। তাহলে এল এর মান হয়ে যাচ্ছে 28। তাহলে পাই আর এল, পাই এর মান 22/7, আর এর মান 14, আর এল এর মান 28, এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা কেটে গেলে এটা 7 দুগুণে 14, তাহলে হয়ে যাচ্ছে 44 × 28। 44 আর 28 গুণ করলে কত হবে, 28 44, 4 8 32, দেখা থেকে 3, 4 2 8 3 11, 112, 2 3 2 1, 1232, 1232 আসছে অপশন বি। অপশন বি এ আছে 4-এরটা, অপশন বি 1232 বর্গ, কোন এককে আছে, 1232 বর্গ সেমি, এইটা হবে। ঠিক আছে, এইটাই আসবে। নেক্সট দেখো 5-এরটা সলভ করছি। দেখো এবার পাঁচেরটা কি বলেছে, tan 2θ tan 3θ 1 হলে থিটার মান কত। tan 2θ tan 3θ 1 বা tan 3θ সমান 1/tan 2θ বা tan 3θ সমান 1/tan মানে cot 2θ বা tan 3θ সমান, আমরা এটাকে লিখতে পারি tan 90 - 2θ। ঠিক আছে, tan 90 - θ cot θ হয়, মনে রাখবে tan 90 - θ cot θ হয়। তাহলে উভয় দিক দিয়ে tan তুলে দিলে এখানে 3θ সমান হয়ে যাচ্ছে 90 - 2θ, 2θ এদিকে এলে প্লাস হয়ে যাবে, তাহলে 5θ সমান 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। 5θ = 90 ডিগ্রি। কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে থিটার মান, বা θ = 5 দিয়ে উভয় দিকে ভাগ করলে θ = 18 ডিগ্রি, তাহলে থিটার মান 18 ডিগ্রি। হ্যাঁ, থিটার মান 18 ডিগ্রি হচ্ছে, এটা অপশন বি তে আছে। 5-এরটা অপশন বি 18 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 18 ডিগ্রি 5-এরটা। 6-এরটা, এবার 6-এরটা দেখো, ছয়টা কি বলেছে, একটা তথ্য দিয়ে দিয়েছে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো বলে দিয়েছে। 8 9 12 17, 8 9 12 17, x+2 x+4 30 31 34 39, x+2 x+4 30 31 30 31 34 39 34 39, এইটা আছে। ঠিক আছে, 8 9 12 17, 8 9 12 17, x+2 x+4 30 31 34 39 আছে। এই তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত। দেখো এদিকে 4টে মান আছে,
এদিকে 4টে মান আছে, তাহলে জোড় সংখ্যা যেহেতু আছে মধ্যমা কত হবে, মাঝের দুটো মানের সমষ্টি বাই 2 প্লাস এক্স প্লাস 4/2, এইটা হবে মধ্যমা। 24 বলা আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 24 দোকানে 48, বা 2x ইজ ইকুয়াল টু 48 মাইনাস 6 কত হচ্ছে, 2x ইজ ইকুয়াল টু এটা 42 হয়ে যাচ্ছে। তাহলে x ইজ ইকুয়াল টু 21, x এর মান 21 আসছে, x এর মান আসছে 21। তাহলে এটা হচ্ছে অপশান বিতে আছে, 6এরটা অপশান বি 21 হবে। ঠিক আছে, 6এরটা অপশান বি 21 এলো, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 2-এর দাগের শূন্যস্থান পূরণ শুরু করছি, শূন্যস্থান পূরণ শুরু করছি 2-এর দাগের। একটা কি বলেছে দেখি, এ ও বি এর মূলধনের অনুপাত 10:9, লাভের অনুপাত 2:1। এ ও বি এর মূলধনের অনুপাত 10:9, এটা মূলধনের অনুপাত, ঠিক আছে, মূলধন অনুপাত 10:9, লাভের অনুপাত 2:1। এ এর মূলধন 9 মাস খাটলে বি এর মূলধন কত খেটেছে, আমরা বি এর মূলধন ধরছি টি মাস খেটেছে, টি মাস খেটেছে, আমরা ধরছি এর মূলধন হচ্ছে 10x আর বি এর 9x, এর 10x আর বি এর 9x, এর টি মাস খেটেছে, তাহলে 1 মাসের হিসেবে মূলধন কত হবে, 10x ইন্টু এর বি এর মূলধন আমরা এর 10:9 বলে দিয়েছি, আমরা এর মূলধন ধরে নিচ্ছি 10x আর বি এর 9x, এর মূলধন খেটেছে 9 মাস, তাহলে এইটা ইন্টু 9 বাই বি এর মূলধন খেটেছে 9x, এই বি এর মূলধন 9x, বি এর মূলধন 9x, আমরা ধরছি এটা টি মাস খেটেছে, এইটা লাভের অনুপাতের সমান হবে, 1 মাসের হিসেবে মূলধন অনুপাতটা লাভের অনুপাতের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এর মূলধন এত, এর মূলধন এত, এর মূলধন খেটেছে, এর মূলধনটা খেটেছে, তাহলে 1 মাসের হিসেবে আমরা মূলধনটা বের করে নিয়েছি, এইভাবেই বের করতে হয়, মাসের সঙ্গে গুণ করে নিতে হয়, এইটা হয়ে যায় লাভের অনুপাত 2:1 বলেছে, 2:1, এখান থেকে টি এর মানটা নির্ণয় করলেই হবে, বা এইটা হয়ে যাচ্ছে 9 × 18x ইন্টু টি ইজ ইকুয়াল টু 9×10 90x, বা টি ইজ ইকুয়াল টু 90x বাই 18x, বা টি ইজ ইকুয়াল টু 5, 5 18 90, এখানে x কেটে যাচ্ছে, এটা 5। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে লিখবে 5 মাস। 2-এর দাগের একটা শূন্যস্থানে 5 মাস হবে। কেউ পূর্ণ বাক্য লিখে যদি শূন্যস্থানের জায়গায় লেখো তাহলে সেটা আরও ভালো, কিন্তু কোষে দেখালে নিখুঁতভাবে কোষে দেখাবে, আর এটা রাফলি তোমরা ক্যালকুলেশন করতে পারো, আমি রাফলি তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। তোমরা কোষে দেখালে কিন্তু নিখুঁতভাবে লিখে লিখে যদি মেন পেজে কোষে দেখাও, আর রাফে তোমরা রাফলি ক্যালকুলেশন করতে পারো, সেটাই কিন্তু বেটার হবে। 2-এরটা কি বলেছে, এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু 1/c, এ প্রপোর্শনাল টু বি, বি প্রপোর্শনাল টু 1/c। আমরা ধরে নিচ্ছি এ ইজ ইকুয়াল টু k1b, k1 হচ্ছে ভেদ ধ্রুবক, আর বি ইজ ইকুয়াল টু k2/c, এখানে k1 k2 ভেদ ধ্রুবক, তাহলে আমরা এ ইজ ইকুয়াল টু k1, এবার বি এর মানটা এখানে পুট করে দিচ্ছি k2/c, তাহলে k1 k2 ধ্রুবক হলে তাদের গুণফলটাও ধ্রুবক হবে, তাহলে এ প্রপোর্শনাল টু 1/c হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আরও একটা মান বলে দিয়েছে, আবার সি প্রপোর্শনাল টু ডি বলে দিয়েছে, আবার সি প্রপোর্শনাল টু ডি, তার মানে সি সমান এটা ধরে নাও k3d। ঠিক আছে, তাহলে এখানে আবার সি এর মানটা পুট করতে হবে, এ আর ডি এর সম্পর্ক চেয়েছে, তাহলে এখানে কি হবে, হয়ে যাবে এ ইজ ইকুয়াল টু k1 k2 আর এটা k3d, তাহলে এদের এই k1 ইন্টু k2/k3টাও ধ্রুবক হবে, তাহলে এ প্রপোর্শনাল টু 1/d হয়ে যাচ্ছে, এ প্রপোর্শনাল টু 1/d, তাহলে ভেদ সম্পর্ক হবে 2-এরটা, এ প্রপোর্শনাল টু 1/d, এটাই হবে 2-এরটা। ঠিক আছে, নেক্সট দেখো 3-এরটা শুরু করবো, এর প্রসেসটা দেখে নাও। 3-এরটা কি বলেছে দেখি, 3-এরটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে। মনে করো বহিঃস্পর্শ করছে এখানে, এরকম অঙ্ক আমরা আগেও করছি, দুটো বৃত্ত বহিঃস্পর্শ করলে এই একটা স্পর্শক, যে স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকে তাকে সরল সাধারণ স্পর্শক বলা হয়। এই একটা সরল সাধারণ স্পর্শক, এই একটা সরল সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক মানে দুটোরই স্পর্শক হবে, আর একটা সাধারণ স্পর্শক এইটা হবে, এইটা হচ্ছে তির্যক, একটা তির্যক, স্পর্শ করে গেলে একটা তির্যক হয়, স্পর্শক না করলে দুটো তির্যক।
এই পাশে একটা স্পর্শক, ও পাশে একটা স্পর্শক, টোটাল স্পর্শক 3টে হয়ে যাচ্ছে, 3টে সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক বললে 3টে, কিন্তু সরল সাধারণ বলে দিলে তখন 2টো। হ্যাঁ, এখানে সাধারণ স্পর্শক বলেছে তাই 3টি হচ্ছে, সাধারণ স্পর্শক বলেছে তাই 3টি হচ্ছে। তারপরেরটা বলেছে 4এরটা, একটি অর্ধগোলকের উচ্চতা তার ড্যাশের সমান। এটা একটা অর্ধগোলক, এটা একটা অর্ধগোলক, এখান থেকে এটা হায়েস্ট উচ্চতা অর্ধগোলকের। এটা কত? এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। তাহলে অর্ধগোলকের উচ্চতা কার সঙ্গে সমান হচ্ছে? ব্যাসার্ধের সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, অর্ধগোলকের উচ্চতা ব্যাসার্ধের সঙ্গে সমান হচ্ছে। তাহলে 4এরটা অর্ধগোলকের উচ্চতা ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, মনে রাখবে, ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, ব্যাসার্ধের সঙ্গে সমান, ব্যাসার্ধের সঙ্গে সমান। 5এরটা দেখো, কষে দেখাবো আমরা 5এরটা, একটু কষতে হবে। কি বলে দিয়েছে 5এরটা? বলা আছে sin 45 প্লাস থিটা মাইনাস cos 45 মাইনাস থিটা। sin 45 প্লাস থিটা মাইনাস cos 45 মাইনাস থিটা এর মানটা চেয়েছে। এটা সমান কত জিজ্ঞাসা করেছে। আমরা এখানে দেখো, এই যে এখানে cos লিখছি, cos এটা 90 মাইনাস 45 প্লাস থিটা, এটা লিখতে পারি মাইনাস cos 45 মাইনাস থিটা। ঠিক আছে, cos 90 মাইনাস থিটা সাইন থিটা হয়, তাহলে এখানে cosে চলে এলো। এবার ভেতরটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 90 মাইনাস 45 মাইনাস থিটা মাইনাস cos 45 মাইনাস থিটা। এটা হয়ে যাচ্ছে cos 90 থেকে 45 বিয়োগ করলে 45 মাইনাস থিটা মাইনাস cos 45 মাইনাস থিটা। cos 45 মাইনাস থিটা, 45 মাইনাস থিটা কেটে যাচ্ছে, 0 চলে আসছে। ঠিক আছে, তাহলে 5এরটা হয়ে যাচ্ছে 0 অ্যান্সার, 0 অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার 6এরটা দেখো, দেখো এটা প্রসেসটা দেখো, সহজভাবে করা আছে একদম। কেউ যদি এই কসটাকে ঘোরাতে, সাইনে ঘোরাতে, সাইন সাইন কেটে দিত, তাও একইভাবে একই আসতো। কসটাকে যদি সাইনে নিয়ে আসতে, তাও 0ই অ্যান্সার আসতো। নেক্সট দেখো 6এরটা কি বলেছে। 6এরটা বলেছে 2 ধরনের ওঝাইবে ছেদবিন্দুর ভুজকে ড্যাশ বলে। 2 ধরনের ওঝাইবে ছেদবিন্দুর ভুজকে মধ্যমা বলে। এটা কষার কোনো দরকার নেই, তোমরা জানো এটা রাশিবিজ্ঞানে করেছো। মধ্যমা বলে, মধ্যমা বলে, মধ্যমা হবে। ঠিক আছে, মধ্যমা বলে, একদমই সহজ অঙ্ক। নেক্সট দেখো 3এর দাগের শুরু করব। 2এর দাগের কমপ্লিট হলো, 3এর দাগেরও আচ্ছা সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা নির্ণয় করে বলতে হবে। 3এর দাগের 1এরটা বলেছে বার্ষিক সুদের হার 1 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হবে। একদম সত্য, 1 বছরে সরল সুদ, চক্রবৃদ্ধি আর সরল সুদ সমানই হয়। দ্বিতীয় বছর থেকে পার্থক্য হতে থাকে, চক্রবৃদ্ধির সুদ বাড়তে থাকে দ্বিতীয় বছরের পর থেকে, বা 1 বছরের পর থেকে চক্রবৃদ্ধির সুদের পরিমাণ বাড়তে থাকে, সরল সুদের পরিমাণ একই হারে চলতে থাকে। তাহলে প্রথমটা বলেছে বার্ষিক একই সুদের হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হবে, সত্য। কোনো মূলধন ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত 1:1। এই কোন অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত, কোনো অনুপাত যদি H/B হয়, মনে করো এইটা H/B, এবার তার ব্যস্ত অনুপাত B/A, এবার এদের যৌগিক অনুপাত কত হচ্ছে? AB/BA, তার মানে 1:1 হচ্ছে। তার মানে এটাও যেটা দিয়েছে সত্যই হচ্ছে, সত্য হচ্ছে এটাও। ঠিক আছে, 3এরটা একটি স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত থাকে। ঠিক, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র বাইরে থাকে, যেহেতু এরকম স্থূলকোণী ত্রিভুজ এই কোণটা বড় হয়, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে, সেক্ষেত্রে পরিকেন্দ্রটা একটু বাইরে চলে আসে, ত্রিভুজের বাইরে চলে আসে। ঠিক আছে, সাধারণত বাইরে চলে আসে, তাহলে এটাও সত্য হবে। পরেরটা দেখো, একটি উলম্ব দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ। এইটা মনে করো একটা উলম্ব দণ্ড, এরকম এইটা ছায়া, উচ্চতা যদি x হয় তাহলে ছায়া হয়ে যাচ্ছে √3x। বলেছে ছায়ার দৈর্ঘ্য, বলেছে উলম্ব দণ্ডের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার √3 গুণ। তাহলে এইটা হয়ে গেলে, তাহলে এইটা আমরা যদি ট্যান, এটা থিটার মান, এটা থিটা যদি হয়, ট্যান থিটা কত হচ্ছে? লম্ব বাই ভূমি, তাহলে x বাই ছায়া, ছায়া মানে এইটা হয়ে যাচ্ছে √3x। তাহলে x কেটে গেলে tan θ = 1/√3, বা tan θ =
ট্যান 30 হচ্ছে, তাহলে থিটা থিটা উঠে গেলে থিটার মান 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলা আছে থিটার মান 60, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। চারেরটা যেটা দেওয়া আছে সেটা মিথ্যা হচ্ছে। 5, 6, ঠিক আছে। নেক্সট দেখো, একমুখ খোলা একটি ফাঁপা চোঙের তল সংখ্যা 3টি। একমুখ খোলা ফাঁপা চোঙ, এই যে চোঙ লম্ববৃত্তাকার, এইটা একটা তল আছে, এই মুখটা খোলা আছে, এটা বক্রতল আর এইটা একটা সমতল, দুটো তল হচ্ছে, কিন্তু এখানে 3টি বলা আছে, ঠিক আছে। এই মুখটা যদি খোলা না বলতো তাহলে 3টে তল হয়ে যেত, তাহলে এখানে এটাও মিথ্যা, তাহলে এটা মিথ্যা হবে, ঠিক আছে। এইটা আসছে। নেক্সট দেখো, বলেছে A1 টু, আচ্ছা এখানটা দেখো এবার শেষেরটা, 3 দাগের শেষে যেটা 6-এরটা, কি বলেছে দেখি। 3 দাগের 6-এর বলেছে A1 A2 A3 A4 A5 এর গড় 20। আচ্ছা, তার মানে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 বাই 5 সমান 20, এদের গড় 20। তার মানে সমষ্টি কত হচ্ছে? A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 সমান 100 হয়ে যাচ্ছে, সমষ্টি 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কি বলেছে? A1 প্লাস 1 এদের গড়টা কত হবে? A1 প্লাস 1 প্লাস A1 প্লাস 2, A1 প্লাস 1 A2 প্লাস 2, আচ্ছা A2 প্লাস 2 একদমই সহজ অঙ্ক হবে, দেখো A3 প্লাস 3 প্লাস A4 প্লাস 4 প্লাস A5 প্লাস 5 বাই 5, এইটা চেয়েছে, ঠিক আছে। এখানে দেখো এই যে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 পাশাপাশি নিলাম, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14, 14 আর 15, 15 হচ্ছে বাই 5, এইটা। A1 প্লাস A1 থেকে A5 পর্যন্ত সমষ্টি কত? এই যে সমষ্টি হচ্ছে 100, 100 প্লাস 15 বাই 5 সমান 115 বাই 5, 5 দুগুণে 10, 1 15, 5 3 15, 23 আসছে, গড় 23 চলে আসছে, ঠিক আছে। তাহলে গড় হবে 23, এখানে 23ই বলেছে, তার মানে সত্য, যে তথ্য দিয়েছে সেটা সত্য হচ্ছে, ঠিক আছে। দেখো ভালোভাবে সত্য এলো, ওকে। নেক্সট দেখো, এবার 4-এর দাগে শুরু করবো আমরা। দেখো 4-এর দাগের 1-এর অঙ্ক, 4-এর দাগের অঙ্ক শুরু করছি। 4-এর দাগের 1-এরটা কি বলেছে? এ ও বি ব্যবসায় 1050 টাকা লাভ করে। এ ও বি একসাথে 1050 টাকা লাভ করে। আর কি বলেছে? এর মূলধন 900 টাকা আর লাভ্যাংশ এর মূলধন 900 টাকা আর এর লাভ কত? 600 টাকা, ঠিক আছে। অতএব বি এর লাভ কত? একসাথে লাভ 1050, অতএব বি এর লাভ সমান 1050 মাইনাস 600 টাকা সমান 450 টাকা হচ্ছে বি এর লাভ। 450 টাকা বি এর লাভ হচ্ছে, ঠিক আছে। টোটাল লাভ 1000, আচ্ছা এর লাভ 600 নয়, বলেছে 630, এটা 630 হবে, ঠিক আছে। এটা 630 হবে, এটা 630 হলে এখানটা এর লাভ 630, এটা 630, এইখানে 630 হবে, এটা কত হবে তাহলে? এটা হয়ে যাচ্ছে 420 হয়ে যাচ্ছে, 420। আমরা ধরি বি এর মূলধন, ধরি বি এর মূলধন x টাকা, ধরি বি এর মূলধন x টাকা, ঠিক আছে। ধরলাম বি এর মূলধন x টাকা, তাহলে কি হবে? অতএব এখানে এর মূলধন বাই বি এর মূলধন সমান, যে যদি কিছু বলা না থাকে লাভ্যাংশটা মূলধনের অনুপাতেই হবে। তাহলে এর মূলধন কত? এর মূলধন হচ্ছে 900 বাই বি এর মূলধন x সমান এর লাভ্যাংশ হচ্ছে 630 বাই 420, এইটা হবে। বা 630 ইন্টু এক্স সমান 900 ইন্টু 420, বা এক্স সমান কত হবে? 900 ইন্টু 420 বাই 630, 0 0 কেটে গেল, 21 দুগুণে 42, 3 21 63, 3 দিয়ে কাটলে
এটা 300 হচ্ছে, 300 ইন্টু 2 বা x সমান 600 হচ্ছে। তাহলে উত্তর লিখবে যে বি এর মূলধন 600 টাকা, এটাই উত্তর লিখবে। বি এর মূলধন 600 টাকা, এটাই উত্তর হবে, এটাই উত্তর লিখবে। প্রসেসটা দেখে নাও ভালো করে, প্রসেসটা দেখে নাও। বি এর মূলধন 600 টাকা লিখবে। উত্তর প্রত্যেকটা অঙ্কের উত্তর 2 নম্বর থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে। এরপর দেখো 2 এরটা শুরু করব, ঠিক আছে? এরপর আমরা 2 এর অঙ্ক শুরু করব। দুইটা দেখো, 4 থেকে 2 এ বলেছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়। আমরা ধরে নিচ্ছি, ধরি সুদের হার 8%, ঠিক আছে? আচ্ছা, ধরি সুদের হার 8%, আসল কি টাকা, আসল সমান কি টাকা। অতএব p ইনটু 1 প্লাস r বাই 100, এইটা হবে n বছরে দ্বিগুণ হয় যেহেতু বলেছে। তাহলে 1 প্লাস r বাই 100 ক্যান্সেল আউট হয়ে গেলে 2 হয়ে যাচ্ছে, p উভয় দিক থেকে ক্যান্সেল হয়ে গেলে 2 হয়ে যাচ্ছে, এই মানে 2। এবার বলেছে যে কত বছরে 4 গুণ হবে। অতএব ধরছি আমরা, ধরি t বছরে 4 গুণ হবে। অতএব p ইনটু 1 প্লাস r বাই 100 তারপরে t সমান 4p হলো। বা p ইনটু, এই যে এটা p ক্যান্সেল করে দিলে এখানে হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস r বাই 100 তারপরে t ইজ ইকুয়াল টু 4 পড়ে থাকছে। বা 1 প্লাস r বাই 100 তারপরে t সমান 4 মানে 2 টু দি পাওয়ার 2, কারণ এইটা, তাহলে 1 প্লাস r বাই 100 তারপরে 2 টু দি পাওয়ার 2, তার মানে 2n হয়ে যাচ্ছে। উভয় দিক তুলনা করলে t ইজ ইকুয়াল টু 2n, 2n হয়ে যাচ্ছে। দেখো 2n आंसर আসছে। তাহলে এটাই ফাইনাল आंसर হবে। উত্তর লিখবে যে 2n বছরে 4 গুণ হবে, 2n বছরে 4 গুণ হবে। ওকে, এটাই आंसर হবে। দেখো প্রত্যেকটা অঙ্কের উত্তর কিন্তু অবশ্যই লিখবে, 2n বছরে 4 গুণ হবে। নেক্সট দেখো 4 থেকে 3 এর অঙ্ক। 4 থেকে 3 এর অঙ্ক কি বলেছে দেখি। 4 থেকে 3 এর অঙ্ক বলেছে x স্কয়ার মাইনাস x, x স্কয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু k ইনটু 2x মাইনাস 1, 2x মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস x গুণ করে 2kx বাঁদিকে আনলাম প্লাস k, এটা মাইনাস k হয়, বাঁদিকে নিয়ে আসছি প্লাস k হয়ে যাচ্ছে। বা x স্কয়ার মাইনাস, এটা 1 প্লাস 2k হচ্ছে ব্র্যাকেটে x প্লাস k ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে, ঠিক আছে? আচ্ছা, সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করো। এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য। তাহলে শর্ত অনুসারে কি হবে? শর্ত অনুসারে বীজদ্বয়ের সমষ্টি শর্ত মাইনাস b বাই a, তাহলে মাইনাস অফ মাইনাস 1 প্লাস 2k বাই 1, এর সহগ কি ছিল মানে 1, তাহলে b বাই a ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। বা এটা মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস 2k সমান 0, বা 2k ইজ ইকুয়াল টু মাইনাস 1, বা k ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হয়ে যাচ্ছে। এটা উত্তর হলো, ঠিক আছে? তাহলে ফাইনাল आंसर লিখবে যে k এর মান হবে মাইনাস হাফ, k এর মান হবে মাইনাস হাফ, এটাই উত্তর লিখবে। ওকে, নেক্সট দেখো পরেরটা। চারটা দেখো কি বলেছে। 4 অঙ্ক বলেছে x is equal to 5 plus 2 root 6, x is equal to 5 plus 2 root 6 এটা বলা আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x is equal to 5 এর জায়গায় 3 plus 2 root 6 plus 2, 3 আর দিয়ে 5 ভেঙে নিলাম, তাহলে x সমান হয়ে গেল, বা এটা root 3 তার স্কয়ার প্লাস 2 ইনটু root 3 ইনটু root 2 প্লাস root 2 তার স্কয়ার, বা x is equal to root 3 প্লাস root 2 তার স্কয়ার হয়ে যাচ্ছে। অতএব root x সমান কত হচ্ছে?
√3 প্লাস √2 এইটা আসছে। অতএব 1/√x কত হবে 1/√3 প্লাস √2 হচ্ছে সমান আমরা √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করছি 1 ইনটু √3 প্লাস √2 ইনটু √3 মাইনাস √2 এখানে হয়ে যাচ্ছে √3 মাইনাস a প্লাস b a মাইনাস b ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার √3 স্কয়ার হয় 3 মাইনাস √2 স্কয়ার হয় 2 সমান √3 মাইনাস √2 এইটা হচ্ছে। তাহলে অতএব √x প্লাস 1/√x এর মান চাইছে। √x এর মান কত √3 প্লাস √2 আর প্লাস 1/√x এর মান √3 মাইনাস √2 প্লাস √2 মাইনাস √2 কেটে গেলে 2√3 চলে আসছে। ঠিক আছে, ফাইনাল আনসার লিখে দেবে যে √x প্লাস 1/√x এর মান হবে √x প্লাস 1/√x এর মান হবে 2√3। এবার দেখো 5 এর অঙ্ক করব আমরা। পাঁচেরটা বলেছে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি। হয়েছে, এবিসি কোণ 90 ডিগ্রি আর বিডি পারপেন্ডিকুলার এসি। ঠিক আছে, তাহলে আমরা চিত্রটা অঙ্কন করছি। দেখো এটা এ বি সি, এই যে বিডি পারপেন্ডিকুলার এসি হচ্ছে। ঠিক আছে, বিডি এসি এর উপর লম্ব, বিডি পারপেন্ডিকুলার এসি, বিডি এসি এর উপর লম্ব। বিসি সমান এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। এবি সমান 5 সেমি আর বিসি সমান 12 সেমি। তোমরা যে কোনো চিত্র অঙ্কন করবে স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে চিত্র অঙ্কন করবে। ঠিক আছে, এক্ষেত্রে যেমন স্কেল আর কম্পাস, এক্ষেত্রে যেমন পেন্সিল এবং স্কেল ইউজ করবে। যেখানে বৃত্ত অঙ্কনের দরকার সেখানে কম্পাস ইউজ করবে। এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে বিসি 12 সেমি, বিডি এর দৈর্ঘ্য কত, বিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। এখানে দেখো ত্রিভুজ, এটা যেহেতু 90 ডিগ্রি বলে দিয়েছে, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। অতএব এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা এসি স্কয়ার সমান এবি কত 5 বিসি 12, বা এসি স্কয়ার সমান 5 5 25 12 144, বা এসি স্কয়ার সমান 169। অতএব এসি সমান প্লাস মাইনাস 13, অতএব এসি সমান 13 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এসি হয়ে যাচ্ছে 13 সেমি। এবার দেখো এইরকম কন্ডিশন থাকলে এই মূল ত্রিভুজ এবিসি তোমাদের একটু উপপাদ্য আছে সর্বসাধারণ, সেটা এই উপপাদ্যটা কিন্তু এবারে ইম্পর্টেন্ট যথেষ্ট, উপপাদ্যটা অবশ্যই তৈরি করবে। এরকম কন্ডিশন থাকলে এবিসি ত্রিভুজটা একবার এবিডি এর সঙ্গে সদৃশ হবে, এবিসি ত্রিভুজটা একবার বিসিডি এর সঙ্গে সদৃশ হবে, আর একবার এবিডি এবং বিসিডি এরাও পরস্পর সদৃশ হবে। তাহলে আমরা এবার লিখছি ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ, এরা পরস্পর সদৃশ। ঠিক আছে, এবার যেহেতু এবার এবিসি কন্ডিশন আগে নিচ্ছি, এই 90 ডিগ্রি বিপরীত বাহু এসি বাই এই 90 ডিগ্রি বিপরীত বাহু বিসি ইজ ইকুয়াল টু বিসিডি। সি কোণটা উভয়েরই কোণ, তাহলে বড় ত্রিভুজের সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি আর ছোট ত্রিভুজের এদিকে বিপরীত বাহু বিডি, বা এসি কত এসি 13 বাই বিসি কত বিসি 12 সমান এবি কত 5 বিডি, বা 13 বিডি সমান 5 12 60 আসছে। ঠিক আছে, তাহলে বিডির মান আসছে 60/13 চলে আসছে, বা বিডি সমান 60/13 এইটাই চলে আসছে। ঠিক আছে, এটা ভগ্নাংশ আকারে বা পূর্ণ আকারে প্রকাশ করলে হবে। তাহলে বিডি ফাইনাল আনসার লিখবে বিডির মান 60/13 সেমি, বিডি এর মান 60/13 সেমি। ওকে, এবার দেখো 6টা। নেক্সট দেখো ছয়টা কি বলেছে দেখি।
ছয়টা বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর এবি সমান 2a - 1 সেমি। ত্রিভুজ এবিসি এর এবি সমান 2a - 1 সেমি, ঠিক আছে। আচ্ছা, এসি সমান 2√2a সেমি। এসি সমান 2√2a সেমি, ঠিক আছে। বিসি সমান 2a + 1 সেমি। বিসি সমান এত সেমি হলো, ঠিক আছে। আচ্ছা, বিএসি কোণের মান কত? তাহলে আমরা বিএসি কোণের মান নির্ণয় করতে হবে। বিএসি কোণের মান নির্ণয় যেহেতু করতে হবে, আমরা এখানে এবিসি বলে দিয়েছে, ত্রিভুজ এবিসি এর দুটো কোণ বলা আছে। তাহলে আমরা যদি যে কোনো স্কয়ার যোগ করি, এখানে মান চলে আসছে। আমরা এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ারের মানটা নির্ণয় করছি। এবি স্কয়ার হচ্ছে 2a - 1 তার স্কয়ার প্লাস 2√2a তার স্কয়ার। এটা হয়ে যাচ্ছে সমান 4a স্কয়ার মাইনাস 4a প্লাস 1। এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 2 দুগুণে 4 দুগুণে 8 হয়ে যাবে প্লাস। তাহলে হয়ে যাচ্ছে 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1 হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে 2a প্লাস 1 তার স্কয়ার। অতএব এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এই ব্যাপারটা হচ্ছে বিসি, বিসি স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়ে যাচ্ছে। তার মানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বিসি এর বিপরীত বাহু যেটা এই কোণটা সমকোণ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি বলেছে? এটা বলেছে যে বিএসি কোণের মান কত, মানে এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব এটি সমকোণী ত্রিভুজ, এটি সমকোণী ত্রিভুজ। বিসি বাহুর বিপরীত কোণ এ, অতএব কোণ বিএসি সমান 90 ডিগ্রি। এটা অ্যান্সার হলো, ঠিক আছে। নেক্সট দেখো 7টা। এইভাবে করবে, এইভাবে করলে হবে, করতে হবে, ঠিক আছে। পরে দেখো 7টা কি বলেছে? 7 বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 4.5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 4.5 সেমি ও 3 সেমি। 4.5 সেমি ও 3 সেমি, এটা ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পর অন্তঃস্পর্শ করেছে, বৃত্ত দুটি পরস্পর অন্তঃস্পর্শ করেছে, ঠিক আছে। অতএব অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বিয়োগ করতে হয়, বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হলে যোগ করতে হয় একটা ব্যাসার্ধে। অতএব বৃত্ত একদমই সহজ অঙ্ক দিয়েছে এটা। দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান 4.5 - 3 এত সেমি সমান 1.5 সেমি। এটা অ্যান্সার, ঠিক আছে। কেন্দ্রের মধ্যে দূরত্ব নির্ণয় হয়ে গেল, বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব 1.5 সেমি। নেক্সট দেখো 8 অঙ্ক। আটের অঙ্ক কি বলেছে দেখো? আটের অঙ্ক বলেছে যে বলা আছে tan 2a = cot a + 30। বলা আছে tan 2a = cot a + 30। তাহলে এখানে আমরা লিখতে পারি tan 2a টাকে cot 90 - 2a, ঠিক আছে, = 90 - 2a হচ্ছে এটা হয়ে যাচ্ছে cot
a প্লাস 30, তাহলে উভয় দিক দিয়ে কট তুলে দিলে 90 মাইনাস 2a ইজ ইকুয়াল টু a প্লাস 30 হয়ে যাচ্ছে, বা মাইনাস 2a মাইনাস a ইজ ইকুয়াল টু 30 মাইনাস 90, বা মাইনাস 3a ইজ ইকুয়াল টু মাইনাস 60, এইটা আসছে। ঠিক আছে, তাহলে কিসের মান চেয়েছে? 3 এর মান চেয়েছে। তাহলে এখানে 3a sin 3 এর মান চেয়েছে, 3a সমান 60 ডিগ্রি, অতএব sin 3a সমান sin 60 সমান √3/2 অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে √3/2 অ্যান্সার হবে এক্ষেত্রে। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে sin 3 এর মান হবে √3/2, sin 3 এর মান হবে √3/2। ঠিক আছে, নেক্সট দেখো নয়েরটা কি বলেছে? x cos θ ইজ ইকুয়াল টু 3 বলা আছে, x cos θ ইজ ইকুয়াল টু 3 বলা আছে। হ্যাঁ, আর বলা আছে 4 tan θ ইজ ইকুয়াল টু y। তাহলে বলা আছে x cos θ ইজ ইকুয়াল টু 3 হলে তাহলে cos θ এর মান কত? cos θ এর মান হয়ে যাবে 3/x। তাহলে sec θ এর মান কত? cos θ sec θ পরস্পর অনন্যক, তাহলে এটা x/3 হয়ে যাবে। তাহলে sec স্কয়ার θ এর মান কত? x²/9। ঠিক আছে, আচ্ছা আর কি বলা আছে? আর বলা আছে 4 tan θ ইজ ইকুয়াল টু y, 4 tan θ ইজ ইকুয়াল টু y, তারপরে tan θ ইজ ইকুয়াল টু y/4, তাহলে tan স্কয়ার θ ইজ ইকুয়াল টু y²/16। আমরা কি জানি? আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার θ এর মান x²/9 মাইনাস y²/16 ইজ ইকুয়াল টু 1। এইটা আসছে। কি বলেছে এখানে? থিটা অপনয়ন করে x ও y দিয়ে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে থিটা অপনয়ন করে x ও y দিয়ে সম্পর্ক এরকমই আসছে, x cos θ ইজ ইকুয়াল টু 3, 4 tan θ ইজ ইকুয়াল টু 9, তাহলে x²/9 মাইনাস y²/16 ইজ ইকুয়াল টু 1, x²/9 মাইনাস y²/16 ইজ ইকুয়াল টু 1। তাহলে তোমরা সম্পর্কটি লিখবে যে থিটা অপনয়ন করে x ও y এর সম্পর্কটি হলো x²/9 মাইনাস y²/16 ইজ ইকুয়াল টু 1। প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর অবশ্যই লিখবে। নেক্সট দেখো 10এরটা। 10এরটা কি বলেছে? 10এরটা বলা আছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি 660/r এবং উচ্চতা 220 সেমি, তার তির্যক উচ্চতা। লম্ব বৃত্তাকার শঙ্কুর পরিধি 660/7 সেমি, এইটা। ঠিক আছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর পরিধি 660/7 সেমি, উচ্চতা লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা উচ্চতা 20 সেমি। ঠিক আছে, তাহলে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি। ঠিক আছে, এটা লম্ব বৃত্তাকার শঙ্কুর পরিধি মানে ভূমির পরিধি বলা আছে। ঠিক আছে, ভূমির পরিধি বলা আছে। অতএব 2 × πr, 2 × 22/7 × r সমান 660/7 হবে, বা r সমান কত হবে? 660/7 × 7/22 × হাফ হয়ে যাবে। 7 7 ক্যান্সেল, 3 22 66, 30 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কেটে দিলে 15 হয়ে যাচ্ছে, বা r সমান 15 এলো। ঠিক আছে, r এর মান 15। তাহলে ব্যাসার্ধ, অতএব শঙ্কুর ব্যাসার্ধ 15 সেমি। ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ আসছে 15 সেমি। এরপর দেখি কি বলেছে, তার তির্যক উচ্চতা। তাহলে আমরা উচ্চতা আর ব্যাসার্ধ জানি, অতএব l² ইজ ইকুয়াল টু r² প্লাস h² আমরা জানি। তাহলে l² ইজ ইকুয়াল টু r হচ্ছে 15, 15² প্লাস এটা 20² বা l² ইজ ইকুয়াল টু 15 15 225, 20 20 400, বা l² ইজ ইকুয়াল টু 625, বা l ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 25। অতএব 625 রুট করলে 25 হয়। l ইজ ইকুয়াল টু আসছে 25। তাহলে ফাইনাল অ্যান্সার এখানে লিখবে যে পজিটিভটা নিতে হবে, এটা যে উত্তর লিখবে যে তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা 25 সেমি।
এইভাবে করতে হবে। প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর অবশ্যই লিখবে। শঙ্কুর তির্যক উচ্চতা 25 সেমি। তোমাদের আমরা শর্ট কোশ্চেনগুলো 36 নম্বরে করে দিচ্ছি। প্রত্যেকটা পেজের বড় কোশ্চেন তোমাদের যেগুলো অসুবিধা সেগুলো আমাদের জানাও, বড় কোশ্চেনগুলো, এরপর শর্ট কোশ্চেন, এরপর আজকের পর 4টে পেজ আছে সেগুলো সলভ করে দেবো। তারপর বড় কোশ্চেন কোনগুলো কাদের অসুবিধা আছে জানাও, যেগুলো অসুবিধা থাকবে বড় কোশ্চেনগুলো একের পর এক পেজের সলভ করে দিতে থাকবো। ওকে, নেক্সট দেখো 11টা। এগারোটা কি বলেছে দেখি, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার আয়তন সমান এবং উচ্চতার অনুপাত 1:2। দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। ধরি প্রথম চোঙ দুটো সমান বলেছে, প্রথম এবং দ্বিতীয় নাম দিই। ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ R1 কি দিয়েছে, প্রথম চোঙের ব্যাসার্ধ R1 একক। দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2 একক। ঠিক আছে, তাহলে চোঙ দুটির উচ্চতার অনুপাত 1:2। ধরি প্রথম চোঙের উচ্চতা H একক আর দ্বিতীয় চোঙের উচ্চতা 2H একক। ঠিক আছে, প্রথম চোঙের উচ্চতা H একক, দ্বিতীয় চোঙের উচ্চতা 2H একক। তাহলে যেহেতু আয়তন সমান বলেছে, শর্তানুসারে এইটা আমরা এই অনুপাতের মান অনুযায়ী ধরে নিয়েছি। শর্তানুসারে তাহলে চোঙের আয়তনের সূত্র কি, পাই R²H, তাহলে হিসেবে পাই R1², এটার ক্ষেত্রে H = পাই R2², এটা 2H। পাই ক্যান্সেল আউট, H ক্যান্সেল আউট, R1² = 2 R2² বা R1²/R2² এটা 2/1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রুট করলে উভয় দিকে R1/R2 = √2/1। অতএব R1:R2 = √2:1 হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা অ্যান্সার লিখবে যে চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত, √2:1। চোঙ দুটির ব্যাসার্ধের অনুপাত √2:1, এটা অ্যান্সার লিখবে। ঠিক আছে, এবার দেখো এই কোশ্চেন পেজের লাস্ট অঙ্ক যেটা, সেটা সলভ করছি। UI বলা আছে xi - 35/10। UI xi - 35/10। অতএব A = 35, H = 10। এইটা ঠিক আছে, A = 35, H = 10। বলা আছে সামেশন অফ FI UI = 30। এটা 30 বলা আছে, সামেশন অফ FI UI 30। আর কি বলা আছে, সামেশন অফ FI = 60। সামেশন অফ FI 60। ঠিক আছে, তাহলে x বার এর মান চেয়েছে। x বার নির্ণয়ের ফর্মুলা আছে, x বার = a প্লাস সামেশন অফ FI UI বাই সামেশন অফ FI। a এর মান 35 প্লাস সামেশন অফ FI UI হচ্ছে 30, এইটা ইন্টু h হয়, হ্যাঁ, বাই 60 ইন্টু h এর মান হচ্ছে, h এর মান 10। এইটা 30 × 60 2 হলো, এটা কেটে গিয়ে 5 হয়ে যাচ্ছে। তাহলে 35 প্লাস 5 40 আসছে। 40 আসছে। উল্লেখ করবে যে x বারের মান, x বারের মান 40। ফাইনাল আনসার উল্লেখ করবে x বারের মান 40। ওকে, দেখো এর সাথে সাথে এই পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ফিরবো, আজকের ক্লাস এখানেই স্টপ করছি। এর পরের ক্লাসে আমরা এর পরের যে পেজটা আছে, এর পরেরটা যে 424 পাতার যে কোশ্চেনের পেজটা আছে সেটা সলভ করব। নিউ ফারাক্কা হাই স্কুলের কোশ্চেনের পেজটা সলভ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আজকে এখানেই স্টপ করছি।